আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি বিষয় আছে আলোচনা করার জন্য। জঙ্গিবাদ নিয়ে হঠাৎ কেন আলোচনা, সেই বিষয়টি আমরা দেখেছি সরকারের দুজন বক্তব্য দিয়েছেন। আরেকটি, পরমাণু বিশ্বে বাংলাদেশ যুক্ত হলো। বিশ্বের ৩৩তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দেশ এখন বাংলাদেশ। এছাড়া নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ তাদের একটি প্রতিবেদন দিয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনার আগে আমি প্রথমেই দেখতে চাই যে জঙ্গিবাদ নিয়ে হঠাৎ কেন আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক ফায়দার জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছিল। তিনি বলেছেন, দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই। পৃথিবীর সব দেশেই কিছু চরমপন্থী বা র্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটাকে জঙ্গিবাদ বলা যাবে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে, কিছু মানুষ এর সঙ্গে জড়িত, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে। দেশে জঙ্গিবাদ নিয়ে দুটো এক্সট্রিম আলোচনা আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, একটা হলো বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আর আরেকটি বিষয় তিনি বলেছেন, ডিসইনফরমেশনের ব্যাপারে একটি কঠোর অবস্থা। ফটো কার্ড নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ফটো কার্ড নিয়ে আমি পরে আলোচনা করতে চাই। জঙ্গিবাদ নিয়ে শরীফ ভাই কি তাদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে। আপনি গত কয়েকদিন ধরে এটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। মজার ব্যাপার হলো, আপনি যে কোট করলেন সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন হচ্ছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা, দুজনের বক্তব্যের মধ্যে দুই ধরনের মেসেজ আছে। দুইজনের বক্তব্য মধ্যে একটা বৈপরীত্য আছে এবং পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেটা বলেছেন, আমি এটাকে সাপোর্ট করি, ওই পজিশনটা। সাথে প্রশ্ন করি এই কারণে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটা যদি না হয়ে থাকে, তাহলে পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আপনি 8টা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় যে ধরনের সতর্কতা জারি করেছেন, সেটার কারণটা কি? নতুন করে এই বিষয়টা আলোচনায় এনেছেন, তার কারণটা আমি একটু যোগ করি। তিনি বলেছিলেন যে আশঙ্কা আছে জঙ্গি হামলার, এই সম্প্রতি আমরা দেখেছি, সবাই নিউজ করেছে। রাইট। তো সেটা যদি হয়, আশঙ্কা যদি থাকে, তাহলে কেউ না কেউ এর পেছনে আছে। তার গায়ের রং কি, তার রাজনৈতিক দর্শন কি, সেটা অন্য কথা, কিন্তু কেউ না কেউ তো আছে, এবং যার জন্য আপনি এই ধরনের একটা ভীতি অনুভব করছেন এবং এই কারণে সবাইকে সতর্ক করছেন। তাহলে যদি থেকে থাকে কেউ না কেউ, তাহলে আপনি কেন বলছেন যে নেই? আমি ডাক্তার জাহিদের যে বক্তব্যটা, এটাকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, কারণ আমাদের এখানে জঙ্গি ইস্যুতে, উগ্রপন্থা নিয়ে অনেকগুলো সংগঠন কিন্তু নিষিদ্ধ আছে। এটা আওয়ামী লীগের সময় নিষিদ্ধ হয়েছিল, অন্তর্বর্তী সরকারও কিন্তু তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি। খেয়াল করবেন, অন্তর্বর্তী সরকারও কিন্তু তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি। কেন? নিশ্চয়ই তাদের সম্পর্কে, বরং তাদের কেউ কেউ যখন মিছিল করেছে, তখন ওই সময়কালে পুলিশ কিন্তু কখনো কখনো কঠোর হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এক ধরনের সতর্কতাও দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে যে আমরা এই যে ইস্যুটা যে অ্যাড্রেস করছি, সরকারের জায়গা থেকে যে অ্যাড্রেস করছে, এটা কেবলমাত্র যে এর সাথে রাজনীতি, একটা নির্দিষ্ট রাজনৈতিক বা রেজিম এটিকে অ্যাড্রেস করছে তা না, অন্তর্বর্তী সরকারও কিন্তু এটাকে অ্যাড্রেস করেছে। দ্বিতীয় জায়গাটা, আমাদের দেশে যে জিও রাজনীতি, এর জঙ্গিবাদ অথবা এই যে উগ্রপন্থা, এগুলো বিকশিত করার জন্য এর পেছনে যতগুলো শর্ত কাজ করে, সবগুলো এখানে এক্সিস্ট করে, সবগুলো এখানে আছে। আপনার যে জিও পলিটিক্স যদি দেখেন, বাংলাদেশকে ঘিরে বড় এবং মাঝারি শক্তিগুলোর নানা রকমের তৎপরতা আছে। প্রতিবেশী, দূরবর্তী দেশ, তাদের নানা রকমের হিসাব আছে বাংলাদেশকে ঘিরে। আবার এখানে এই বিষয়টার সাথে রাজনীতি জড়িত, উত্থানের পেছনে অর্থনীতি জড়িত, মতাদর্শ জড়িত। একটা মতাদর্শের ভেতর থেকে তরুণদেরকে বা বিভিন্ন বয়সের পেশার মানুষকে এর সাথে যুক্ত করা হয়। আবার এর পেছনে অর্থনীতিও কাজ করে, এর পেছনে রাজনীতিও কাজ করে। আবার জঙ্গিবাদকে নিয়ে এখানে রাজনীতি আছে, জঙ্গিবাদের বিপক্ষেও এখানে রাজনীতি আছে। আমরা আওয়ামী লীগের সময়ে এই আলোচনাটি ছিল,
আবার আপনি খেয়াল করলে আওয়ামী লীগ না, বিএনপির সময় ওটি ছিল। আমাদের এখানে বড় কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো বিএনপির সময়। সারা দেশের অনেকগুলো জায়গায় একযোগে বোমা হামলা বলেন, শাহজালালের মাজারে ব্রিটিশ হাই কমিশনারের গায়ে গ্রেনেড হামলা বলেন, আমাদের এখানে বাংলা ভাই বা এই ধরনের আব্দুর রহমান অন্যান্য যারা ছিলেন, সেই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ছিল, এটা তো অস্বীকার করবেন না। এবং কোন সরকারের সময়? আজকে যারা সরকারি দল এবং বিরোধী দল পার্লামেন্টে, তারাই কিন্তু দুই দল মিলে যে সরকারটা ছিল, সেই সরকার কিন্তু ওই যে বাংলা ভাই সহ ওই সময় যারা ছিলেন তাদের বিচার করেছেন। সুতরাং দেখা যায় যে এদের অনেক অনুসারী এখন বলার চেষ্টা করেন যে এটি হচ্ছে একটা ভুয়া ঘটনা। যদি ভুয়া ঘটনা হয়ে থাকে, এটি একটি ক্রিয়েট করা, অন্যের পারপাস সার্ভ করার জন্য ক্রিয়েট করা, যদি সেটি হয়ে থাকে, তাহলে আপনারা যে রাজনীতি করছেন, আপনাদের যে রাজনৈতিক দল, সেই দল যখন ক্ষমতায় ছিল এবং একসঙ্গে ছিল, তখন তো আপনারা এটির বিচার করেছেন। তার অর্থ হলো যে এটি ছিল, এটি ছিল। কে পরিচালনা করেছে সেটা অন্য কথা, এটিকে কে ব্যবহার করেছে সেটা অন্য কথা। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, হলি আর্টিজানের ঘটনা আমরা দেখেছি। আবার আওয়ামী লীগ এই ধরনের উগ্রপন্থাকে পুরোপুরি জামাত এবং বিএনপির কারসাজি, তাদের সৃষ্টি বলে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি হলি আর্টিজানের যে তরুণরা, তার বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের নেতাদের পরিবারের সন্তান। কিন্তু আওয়ামী লীগ বারবার এটিকে রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। আবার একটি পক্ষ চেষ্টা করেছে এই ঘটনাগুলোকে অস্বীকার করার জন্য। সিলেটে র্যাবের গোয়েন্দা প্রধান গোলাগুলিতে মারা গিয়েছিল, মনে পড়ে? জি। তো একটা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে তারা কি এই ধরনের একটা পরিস্থিতির মুখে ঠেলে দিবে? এটা আর্টিফিশিয়াল, এটা নাটক। নাটকের তো একটা স্টেজ থাকে। আমাদের এখানে রাজনৈতিক কাজে এটাকে ব্যবহার করা হয়েছে। আমরা বাংলাদেশের বহু অন্যায় অপরাধী তারা গ্রেপ্তার হয়নি, কিন্তু ওই চাঁপাই নবাবগঞ্জের পদ্মার চরে কোনো একটা কুঁড়ে ঘরের মধ্যে দুজন যুবক সেখানে অবস্থান করছে। আমাদের আগের যে সরকার ছিল, তাদের গোয়েন্দারা সেটি জানতে পারতো, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করতেন, আমরা দুজনকে ধরে ফেলেছি, চট করে ধরে ফেলেছি, এই শব্দটা তিনি বারবার বলতেন। কিন্তু বাংলাদেশের সাগররুনির হত্যাকাণ্ড, আওয়ামী লীগের পুরো রেজিমটা চলে গেল, কুমিল্লায় তনু, পুরো রেজিমটা চলে গেল, তাদেরকে ধরলেন না। তার অর্থ হচ্ছে এই যে ধরার যে কাজটা, এর পেছনে এক ধরনের রাজনীতি ছিল। আবার যেটা বলা হচ্ছে যে না, এদের কোনো উপস্থিতি নাই, এরা পুরোটাই হচ্ছে বানোয়াট, এটাও সত্যি না। কারণ আমাদের এখানে এই ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। বিএনপি ক্ষমতায় আসলে কতগুলো উপসর্গ বিএনপিকে নানা দিক থেকে চেপে ধরে। তার একটা উপসর্গ হচ্ছে এই ধরনের উগ্রপন্থার বিস্তার, সেটি যে ধর্ম দ্বারা পরিচালিত হোক না কেন, এটি হয়। আবার আওয়ামী লীগের সময় কারো হাতে একটা ধর্মীয় বই পাওয়ার কারণে গ্রেপ্তার করে, এবং একটা কমন বিষয় ছিল জিহাদি বই। এবং এই কাজটি করতে গিয়ে রিয়েল যে প্রবলেমটা, সেটাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার, যেভাবে এটিকে ফেস করা দরকার, এবং এর বিপরীতে আপনার একটা মতাদর্শিক লড়াই, একটা সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার ভেতর থেকে এই ধরনের মতাদর্শ যে আপনি কেবলমাত্র অস্ত্র, পুলিশ, গুলি, বন্দুক দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা না বুঝে তারা কেবলমাত্র তাদের ওই যে বিভিন্ন রকমের নতুন নতুন ইউনিট তাদের উপরে ছেড়ে দিয়েছে। আমি এই জায়গাটায় মনে করি আমাদের দেশের অনেক ধরনের সম্ভাবনা আছে, আবার অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। বাংলাদেশকে ঘিরে নানা রকমের পরিকল্পনাও আছে, প্রতিবেশীদের আছে, দূরবর্তী যারা আছে তাদেরও আছে, প্রতিশোধের একটা স্পৃহাও আছে অনেকের মধ্যে। সুতরাং সব দিক মিলিয়ে আপনাকে বাস্তব অবস্থাটা বিবেচনা করতে হবে, এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য, এটিকে কমানোর জন্য আমাদের মনে হয় ওই শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর না করে কি কারণে মানুষ এই পথে অগ্রসর হয়, এটা খুঁজে বের করা, সমাজতাত্ত্বিক, সমাজ বিশেষজ্ঞ, বিশ্লেষক তাদের মতামত নিয়ে আপনাকে কতগুলো বাস্তব পদক্ষেপ আপনাকে খুঁজে বের করতে হবে। জি, আমরা শরীফ ভাইয়ের কথা শুনছিলাম। আমি আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ কেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, জঙ্গিবাদ কেন হঠাৎ আলোচনায়? আমরা দেখলাম যে দুজনের বক্তব্য একটু দুই ধরনের। আপনার কাছে কি মনে হয়? দেখেন, শরীফ ভাই যে অনেকগুলো কথা বললো, খুবই ভালো কথা বলছেন, গ্রহণযোগ্য।
আমি কিছু অ্যাড করি ওনার সাথে। যেমন আপনি যে জঙ্গিবাদের কথাটা বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কোনো সিমটম পায় না জঙ্গিবাদের, আতঙ্কিত হওয়ার কিছু নাই বা তেমন কোনো বার্তা নাই। আর জাহিদুর রহমান সাহেব যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের কথা, কারণ সে তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বনাম প্রধানমন্ত্রীর যে কার্যালয়, দুইটার ভিতরে বক্তব্যটা তারতম্য হয়েছে। আবার বলতেছে 100% জঙ্গিবাদ আছে, আবার 100% নাই। মানে আমি ব্যক্তিগতভাবে এটা অর্থ বুঝি না। মানে তার মানে কি, কখনো চালাবেন এটা বইলা, কখনো চালাবেন না, কিছু হইলে বলছিলাম আছে, মানে এটা কি, মানে জঙ্গিবাদ আছে এটাও সত্য, জঙ্গিবাদ নাই এটাও সত্য। মানে এটা আমি কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। এটা কি, তার মানে একটা ঘটনা ঘটলে তাহলে বলছিলাম জঙ্গিবাদ আছে সেটা, আর কিছু না হলে জঙ্গিবাদ নাই বলছি। প্রথম প্রশ্ন হলো জঙ্গিবাদটা কি আসলে? জঙ্গিবাদ কথাটার অর্থ কি? জঙ্গিবাদ বলেন, মব বলেন, জঙ্গির মতো কাজ তো করে এরা, আর তো কিছু না। তো শেখ হাসিনাকে যে সরানো হইল, সেই যে প্রক্রিয়ায় সে সরছে ফাইনালি, সেই ঘটনাটা কিন্তু তার কাছে কিন্তু জঙ্গিবাদ, তার কাছে কিন্তু মব। কিন্তু সে চলে যাওয়ার পর যে পরিস্থিতিটা পাইয়া আজকে পার্লামেন্টে যারা বসছেন তাদের কাছে তাহলে ওই দিনের ঘটনা তো মব না, জঙ্গিবাদও না, একটা ভালো ঘটনা, রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল। এর মানে আমি জঙ্গিবাদ সাপোর্ট করছি না। আমি বলছি জঙ্গিবাদ ঘটনাটা কি, আমার পেনাল কোড যে বাংলাদেশের যে আইন আছে তার আওতায়তে এই অপরাধগুলো আসে। একটা লোকের খুন করে তারা গ্রেফতার করে না, একটা লোকের বাড়িতে আগুন দেয় তাকে গ্রেফতার করে না। তো জঙ্গিবাদের ব্যতিক্রম কাজ কি? শাহজালাল এয়ারপোর্টে ধ্বংস করে দিবে, এই তো, যেহেতু ওই পুলিশ সতর্কতা পাঠাইছে, ধ্বংস করে দিবে। তো ধ্বংস করে দিবে তো ফৌজদারি অপরাধ ধরলেই তো হয়ে যায়। আপনি এত কিছু জানতেছেন, আপনি সব বার্তা আপনার কাছে আসতেছে, আপনার দেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, সিআইডি আছে, এসবি আছে, র্যাব আছে, সবই তো আছে, বিজিবি আছে, প্রত্যেকের গোয়েন্দাও আছে। আমরা তো এয়ারপোর্টে যাই, আমরা তো দেখি যে কিভাবে তারা ওয়াচ করে। কোনো কোনো সময় বাংলাদেশে এমন হয় যে পরিমাণ ফ্লাইট, যে পরিমাণ প্যাসেঞ্জার, তার চেয়ে গোয়েন্দা বেশি। আমি আপনাকে বলছি, এয়ারপোর্টে ডিজিএফআইয়ের গোয়েন্দা আছে, এনএসআইয়ের গোয়েন্দা আছে, র্যাবের গোয়েন্দা আছে, পুলিশের এসবি আছে, আবার এসবির গোয়েন্দা আছে, তারপরে সিআইডির গোয়েন্দা আছে, কাস্টম গোয়েন্দা আছে, সিভিল এভিয়েশন নিজস্ব গোয়েন্দা আছে। আপনি সবগুলো ক্যালকুলেট করে জরিপ করে 7 দিন যদি জরিপ করেন তাহলে দেখবেন প্যাসেঞ্জার যদি 5,000 যায় থাকে, গোয়েন্দা ডিউটি করছে 7,000। আমি কেন বলছি ইয়েস আমরা তৎপর, এই শব্দগুলো কি? জঙ্গিবাদ শব্দটা আসলে কি? জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে অস্ত্রের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে মাদকের সম্পর্ক আছে। এখন অস্ত্রের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন, মাদকের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন। এই উৎসগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনি দেখেন শহরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, বা দেশটার ভিতর দিয়ে নানান জঙ্গিবাদ ধইরা তার অস্ত্রশুদ্ধ ধরা হয়। জঙ্গিবাদ ধরেন বা সন্ত্রাসীদের কাছে মাদকও পাওয়া যায়। এই মাদক সে বানায় নাই, অস্ত্রটাও সে বানায় নাই। তাহলে অস্ত্র তার কাছে আসে যে সে তার মুনাফা লুটে নিয়ে নিছে। মাদকটা আমার কাছে চলে আসছে, এটা কিন্তু বাণিজ্য হয়ে গেছে। জেলে যাচ্ছে ওই রিভলভারওয়ালা, জেলে যাচ্ছে ওই মাদকওয়ালা, তার কাছে 50টা মাদক পাইছে এই জন্য। কিন্তু উৎস তো বন্ধ হয় না। তা আপনি একটা দেশ যদি উৎস বন্ধ করতে না পারেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসে, আমরা এর আগে শুনছি যে নির্বাচন হয়ে গেলে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এই ধরনের কিছু থাকবে না। অথচ তারার ক্ষমতায় আসার পরই আমরা এই সম্প্রতি শুনলাম জঙ্গিবাদের আশঙ্কা বা জঙ্গিবাদের তৎপরতা। কেউ বলছে নাই, কেউ বলছে আছে। কেন? মানে বিষয়টা কি? এটা আমি এই চিন্তাটা আমার ভিতরে আসবে কেন? আপনাকে তাহলে রুটে হাত দিতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ জঙ্গিবাদের সমর্থক নয়, বলবে যে আমি আওয়ামী লীগ, বলবে আমি জঙ্গিবাদের সমর্থক? কেউই বলবেন। আচ্ছা, বিএনপি জঙ্গিবাদের সমর্থক নয়। বিএনপি ক্ষমতায় ছিল 10 বছর, 3বার প্রাইম মিনিস্টার হলো। বিএনপি বলতে আমি বেগম খালেদা জিয়ার টার্মটা যদি ধরি, শেখ হাসিনা ছিল 20 বছর, এরশাদের পরে 30 বছর এরা ক্ষমতায়। সবাই কিন্তু জঙ্গিবাদ দমন করছে, র্যাবও বানানো হয়েছে জঙ্গিবাদ দমন করার জন্য। তো 30 বছর তো ভাই দমন করলেন, 30টা বছর তো আপনারা দমন করলেন। এখনো যদি জঙ্গিবাদ হয় তো দমনটা করলেন কি? দমনটা কি করলেন? আমরা তো শেখ হাসিনার সময় এমন পাইছি, র্যাব
ঘেরাও করতেছে, 2 দিন 1.5 দিন অপারেশন চালাইছে, লাস্টে শুনে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা আর একটা শিশু মারা গেছে। এই ছিল ইনফরমেশন। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। 30 বছর কিন্তু আপনারা দমাইছেন জঙ্গিবাদ। তারপরে ইউনূস সরকার ছিল, ইউনূস সরকার জামাত ঘেঁষা ছিল, বা ওনাকে টু সাম এক্সটেন্ট জঙ্গিবাদ, উনি জঙ্গির ভিতরে আসছিলেন, ভালো কথা। এখন তো নির্বাচিত সরকার আসছে, এতদিন কিন্তু আমরা শুনিনি। এখন আসার পর আবার আপনি হঠাৎ জঙ্গিবাদের কথা আসলেন। নির্বাচিত সরকার আসলেন, গণতান্ত্রিক সরকার আসলেন 2/3 মেজরিটি নিয়ে, এখন আপনি বলতেছেন জঙ্গিবাদের আশঙ্কা পাওয়া যায়। একজনে বলেন নাই, আরেকজনে বলতেছেন শতভাগ আছে, আবার শতভাগ নাই। ঠিক কথাটা আমার কাছে কেমন যেন মনে হয়। অন্যদিকে আসেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ তো জঙ্গিবাদ বিরোধী একটা দল। জামাতকে নির্মূল করতে হবে। জামাতকে আপনারা নির্বাচনে নিলেন, 68টা সিট দিলেন। উগ্রপন্থী বলতে জামাতকে ঠেকানো হয়েছে। দিলেন বলছেন কেন? তারা কি পায়নি? আমি তা বলছি, নির্বাচন হইল, 68টা সিট পাইলো, দিলেন বলতে কথার কথা, পাইলো। একটা শক্ত বিরোধী দল, হ্যাঁ, এইগুলো আপনি করতেছেন। তেলের ক্রাইসিস নিয়ে তাদেরকে নিয়ে কমিটি বানাচ্ছেন, কমিটির ভিতরে তারাও তো আছে, তাহলে সর্বত্র তারা আছে। তারপরে ইফতারের দাওয়াত দিলে সেখানে যাচ্ছেন সবাই। আবার তারা নির্মূল করতে হবে। যিনি বললেন নির্মূল করতে হবে, তিনি বলছেন আমি এই নির্বাচনের সময় বলছে এইটা আমার শেষ নির্বাচন। কয়েকদিন আগে বলছেন কাউন্সিলের পর আমি রাজনীতি ছেড়ে দিব। চট করে নিয়ে আবার বললেন জামাতকে নির্মূল করতে হবে। মানে না, মেলে না, বুঝছেন, একটার সাথে আরেকটা। এই জন্য মাঝে মাঝে মনে হয় কি যে আলোচনায় যে আসি, আলোচনায় ছেড়ে দিই। না 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 না, আমি বলি টকশোতে আসার ইচ্ছা হয় না। বলবেন আপনি কোন হরিদাস পাল, এটা বলতে পারেন। আপনি না আসলে কি হবে? ইয়েস, আই ডু এডমিট, আমি অনেকগুলা বক্তব্য রাখছি, এই বাংলাদেশে কেউ সেগুলো চ্যালেঞ্জ করতে পারেনি। এখন আপনার গায়ের জোর থাকলে আপনি যেটা বলবেন মাইট ইজ রাইট, একটা কথা আছে না, আপনারটা চূড়ান্ত। কারণ আমি না মানলে আরেকজন মানাইতে পারবে না, সে কারণে। তো সেই কারণে এই টক শো করতে ইচ্ছা হয় না। আপনি বলতে পারেন, আপনি কে, আপনি না করলে কিছুই হবে না। সেটি বলছি, কারণ আমি বলি, আপনি যদি জনগণকে মূল্যায়ন না করেন, জনগণের কোনো মূল্য না দেন, আপনার সেই টক শোতে এসে আমাদের লাভটা কি, আমাদের বক্তব্যের লাভটা কি? আপনারা যেটা বলুন সেটা চূড়ান্ত। এই যদি চূড়ান্ত আপনি ধরে নেন, আপনি যেটা করবেন সেটা যদি অ্যাবসলিউট হয়, এটা হচ্ছে ফ্যাসিজম। যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে যেভাবে সিদ্ধান্ত নেবেন, এই যে আজকে আপনি জামাতকে নিষিদ্ধ নির্মূল করে ফেলান, বাট থ্রু পার্লামেন্ট, পার্লামেন্ট উত্থাপন করেন না এরা জঙ্গিবাদ কিনা। এই প্রেম চলবে না বাংলাদেশে। জঙ্গিবাদ এলে ইয়েস নিষেধ করেন, দরকার নয় তো, আমার রাষ্ট্র দরকার। কারণ আমি কেন বলি কথাটা, কেউ যে বাংলাদেশের রাষ্ট্রটাকে চায় না, রাষ্ট্রটা তার কাছে গুরুত্বপূর্ণ না। কেন বলছি? একটা কথা আসছে যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে 3 দিন আগে, 12 তারিখ ইলেকশন হয়েছে, 9 তারিখে চুক্তি করছে। 6 লাভ, আমি একমত। নৈতিকভাবে যদি ধরি আমি, ওই 3 দিন আগে একটা চুক্তি হয় না। 3 দিন আগে এরকম একটা চুক্তি করা উচিত না। বাট চুক্তিতে কি করছে আমরা জানি না। হয় না কেন আমরা জানি। আমি একটু যোগ করি, সবাই বলেছে যে সবাই সম্মতি। আমি 2 জায়গায় আসতেছি। এক হইলে যে আপনি যেহেতু 12 তারিখ নির্বাচন করবেন, সেই হিসাবে 9 তারিখ একটা চুক্তি, এত অস্থিরতার কিছু নাই। দরকার হলে এটা যদি ভালো হয়, নির্বাচিত সরকার এসব করতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন উনি। আমি বলি যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, সমস্ত সিদ্ধান্ত সে নিতে পারবে। গেল 2 নম্বর। 3 নম্বর, বলা হয়েছে এই সিদ্ধান্ত আজকে যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের সাথে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে এটা করা হয়েছে। প্রশ্ন হইতে পারে এখন, কেউ কেউ বলছেন যে ওই যে সব মেনে নিছি, যদি নির্বাচন না হয়, যদি না হয় সেজন্য মেনে নিছি, গণভোটও মেনে নিছি, এই কথাও বলছে। তার মানে এই যে রাষ্ট্র, মানে আজকের যে সরকারের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো পাই, তাতে একটা জঘন্যতম চুক্তি করছে দেশ বিরোধী। আমি চুক্তি জানি না, কিন্তু সবাই যেহেতু বলছে আমি মেনে নিছি, ওটা রাষ্ট্রবিরোধী চুক্তি। তাহলে যারা সম্মতি দিছিল কেন, যে ওই চুক্তি না হলে নির্বাচন হবে না সেই জন্যে? তাহলে কি আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল? দেশ রসাতলে যাক, ভেরি সিম্পল। আমাদের কথা হইল তখন আপনার আন্দোলন করে ইউনূস সাহেব গেট লস্ট, আপনি চলে যান, আপনার দরকার নাই, আরেকটা সরকার আসুক, সে এসে নির্বাচন দেখ, আপনার এই চুক্তির দরকার নাই। সেটা না করে আপনারা কি করছেন তাইলে, যে চুক্তিটা হয়ে যাক তারপরে নির্বাচন করি। তাহলে আমার কাছে রাষ্ট্র বড় না, রাষ্ট্রবিরোধী চুক্তি সেটাও বড় না, বিষয়টা হচ্ছে আমি ক্ষমতায় যাব। এই জন্য বলছি
কি হবে আপনার টকশোতে এসে আলোচনা করলে? আমি আরেকজনের টকশোর কথা বলি, একজনের দায়িত্বশীল ব্যক্তি বললেন যে একটা ওত নেওয়ার পর দ্বিতীয় ওতটা নেওয়া যায় না, দ্বিতীয় ওত যদি নেয় তাহলে আগের শপথ যে নিয়েছিল সেটা নালিফাই হয়ে যায়, অর্থাৎ ওইটা আগের পদটা বাতিল হয়ে যায়। অর্থাৎ যারা সংসদ সদস্য হিসেবে একটা ওত নিছে, দ্বিতীয় ওত নিছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, এই ওত নেওয়ার দিয়ে সংস্কার পরিষদের সদস্য ওত নেওয়ার পর নাকি আগেরটা বাতিল হয়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট একজন উনি আছেন, সে বলছে এই কথাটা। তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যদি মনে করেন আপনার ব্যাখ্যাটা যৌক্তিক কারেক্ট, আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, আইনা বলেন এদের দ্বিতীয় শপথ নেওয়ার কারণে তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে, আগের শপথটা বাতিল হয়ে গেছে, সুতরাং নোটিশ দিয়ে তাদেরকে ইয়ে করেন, পদগুলাকে শূন্য করে উপনির্বাচন করেন, না ভেক কথা বলবেন না। আপনি You have to be confident. কারোর সদস্যপদ থাকে না, যারা দ্বিতীয় কারো সদস্যপদ থাকে না, যেহেতু যদি নালিফাই হয়ে যায় দ্বিতীয় নেওয়ার জন্য। পাশাপাশি এটাও বলছি, হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি পার্লামেন্ট, আমাদের যে সংবিধান যেটা এক্সিস্টিং আছে, সেখানেও 3টা শপথ নেওয়ার সুযোগ আছে। প্রথম শপথ যিনি মেম্বার অফ পার্লামেন্ট হন, সবাই একসাথে একটা শপথ নেন। তার ভিতর থেকে 22-30 জন আবার মন্ত্রী হবেন, তারা মন্ত্রী হিসাবে একটা শপথ নেন। তারপরে আরেকটা নেন রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার জন্য আরেকটা শপথ নেন। এগুলো না যাই না যদি বলেন, হ্যাঁ, আর সব বাদ দিলাম, আপনাদেরটা কারেক্ট। আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি, হয় কথা উইথড্র করবেন, নাহলে আপনি স্পিকারকে নোটিশ দিয়ে বলবেন যে এদের সদস্যপদ নাই, দ্বিতীয় শপথ নেওয়ার কারণে এদের সদস্যপদ শূন্য হয়েছে, এখানে উপনির্বাচন করতে হবে। এই জন্য বলছি যে আমরা সব রং, যত লোক আমরা কথা বলি সব রং, এবং যেহেতু আপনার গায়ে শক্তি আছে সেই জন্য আপনার সব রং, যেহেতু আমাদের কি হবে কথা বলে কোনো লাভ নাই। এই জন্য বলি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আবার বলতে পারি, আপনি বলতে পারেন আপনি ফ্রাস্ট্রেটেড হলে কি আসে? ইয়েস, জনগণের 4 পয়সার মূল্য নাই বাংলাদেশে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশ ইজ ফর 20% অফ দ্য পিপল। এই বাংলাদেশটা শুধুমাত্র 20% লোকের জন্য, বাকিদের জন্য নয়। বাকিদের জন্য যারা ভোট দিতে যায়, ওই যে বলে গণভোট দিছে, এটার ভিতরে কি আছে কেউ বোঝে না। আরে ভাই, গণভোট বুঝে না, ভালো কথা, বুঝলাম আপনারটা তর্কের খাতিরে। যেই ছেলেটা 18 বছর বয়স, যে ছেলেটা মেয়েটা ভোটার হয়েছে, সে কি জানে কারে ভোট দিলে ভালো আইন পাশ করবে? পার্লামেন্টের সদস্যের কাজ কি? তাদের কাজ আইন পাশ করা। তারা তো একজনের প্রশ্ন করে বসে, এই লোক নাকি এমপি হবে, কি সে তো ব্যাংকের ঋণ খেলাপি, এই লোক নাকি এমপি হবে, আইন বলতেছে যে সে ডুয়েল সিটিজেনশিপ থাকবে না, এই প্রশ্ন করে। আবার তাদের ভোটে যারা গণভোট বোঝে না, যারা ওই 18 বছরের বাচ্চাটা যারা স্কুলে নিয়ে আসে বাপ মা, সে তো ওই ভোটও বোঝে না, সেইটাকে ক্যাশ করে দেশ চালান, এবং সেই 80 ভাগ লোককে অবহেলা করে মাত্র 20 ভাগ লোকের সুবিধা থাকেন আপনার আরামে। মানুষকে যখন মূল্য দেন না, গায়ে শক্তি আছে, চালিয়ে যান, দেখা যাক। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো লোক আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। তাকে যখন বিদায় নিতে হয়েছে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আসলে কোনটা রং কোনটা রাইট মানুষই সেটি সিদ্ধান্ত নেবে। আর আপনারা আপনাদের বক্তব্য বলবেন, কথা বলবেন, আমরা সেই আশা আবু হেনা রাজ্জাকি। এরপর যে আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, ফটো কার্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এটি নিয়ে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথা বলেছেন, আমি তার বক্তব্য একটু উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। ডিসইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব, আমরা ডিসইনফরমেশন বেস ফটো কার্ড অ্যালাউ করব না মিডিয়া থেকে। মিডিয়া অনেক সময় আমরা দেখছি বিভিন্ন মিডিয়া থেকে এটি যাচ্ছে, আমি কারোর নাম বলতে চাই না। এই ফটো কার্ড অনেক বিড়ম্বনার কারণ হচ্ছে, অনেক বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ধন্যবাদ, এটা আপনি যথার্থই বলেছেন। আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের রাজনৈতিক পরিবর্তনের পরে যারা এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের তরুণদের মধ্যে অস্থিরতা কাজ করছে। গত 25 সালে বাংলাদেশে প্রায় 430 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন। এর একটা বড় কারণটা হচ্ছে যে এই ধরনের অস্থিরতা। এপ্রিল মাসের 1 থেকে 15 পর্যন্ত 18 জন শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন, তার মধ্যে 4 জন মেডিকেল স্টুডেন্ট। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন, সমাজের মধ্যে এটা ছড়ানো হচ্ছে। এবং খেয়াল করে দেখবেন প্রত্যেকেই প্রত্যেকের পেছনে লেগে আছে। আমাদের এই সময়কালে যে এজেন্ডাগুলো নিয়ে অ্যাড্রেস করা উচিত ছিল, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার মধ্যে আসতে পারত, রাজ্জাকি ভাই অনেকগুলো অভিযোগ অনুযোগ অনেক কথা বলেছেন। যে জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল
আমরা সেই জায়গায় অ্যাড্রেস করিনি। আমাদের জুলাইটা শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার বছরে 2,58,000 টাকা খরচ করে। 2,58,000 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে বছরে খরচ হয় 81,000 টাকা। 81,000 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 71,600 টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে খরচ হয় 800 টাকা। এই যে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবধানটা, বরাদ্দের যে বৈষম্যটা, স্বাভাবিকভাবে এর কারণে একটা এডুকেশনের যে আপনি কোয়ালিটিটা এনশিওর করতে চান, সেখানে একটা ব্যত্যয় ঘটে। যেখানে বাজেটটা সাফিসিয়েন্ট, তাহলে বৈষম্য বিরোধী সমাজ কোথায়? বা আমি শিক্ষার ওই উন্নয়ন জায়গাটায় আসতে চাচ্ছি, ওই জায়গাটা আসতে চাচ্ছি। এই যে আমাদের সোসাইটির মধ্যে একই দেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা পুরন ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে, দূরত্ব কতটুকু, এবং বাজেটের ব্যবধানটা দেখেন। এর কারণে স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পড়াশুনো করে বের হয়, তাদের নলেজের ক্ষেত্রে, তাদের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটা ব্যবধান তৈরি হয়। গত 1.5 বছরে এখন পর্যন্ত আমাদের স্টুডেন্ট লিডার বলেন, আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন বলেন, আমাদের সমাজের যারা নানা বিষয়ে কথা বলে তাদের বলেন, আপনি এই জায়গাটাকে কেউ অ্যাড্রেস করেছেন যে আমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে? কেউ করেনি। এই যে আমি তরুণদের আত্মহত্যার প্রবণতার কথা বললাম, গত পরশুদিনও একজন শিক্ষার্থী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আত্মহত্যা করেছেন। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা রিডিউস করার, এটাকে কমিয়ে আনার, তাদেরকে একটা সুস্থ জীবনে ফেরত দেওয়ার দায়িত্বটা কার? কেবল তার পরিবার নিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি করবে, অমুক জায়গায় সাইকোথিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে, তাই না। রাষ্ট্রকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি সেই আলোচনাগুলো দেখছেন না। আপনি অনবরত দেখবেন আপনার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে আপনি। লন্ডন থেকে ইলিয়াস সাংবাদিক, তিনি পোস্ট দিচ্ছেন সার্জিস আলম সম্পর্কে, সার্জিস আলম ঢাকার থেকে পোস্ট দিচ্ছেন তার সম্পর্কে। গত 1.5 বছর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত। তার মানে এই না যে 5 আগস্টের আগে আমরা স্বর্গে ছিলাম, না, সবসময় কেউ না কারো পেছনে লেগে আছে। আপনি আমাদের সোসাইটির মধ্যে পজিটিভ চিন্তার জায়গাটা কোথাও দেখছেন? কনস্ট্রাকটিভ কোনো আলোচনাগুলো কি দেখছেন? আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেবলমাত্র ঘৃণা, একজন আর একজনের বিরুদ্ধে ঘৃণা, এবং স্ববিরোধিতা আছে। রাজেকে ভাই অনেকগুলো কথা বললেন এই যে সংসদে, গত পরশুদিন ভালো লেগেছে। বিরোধী দলের একজন তরুণ এমপি বলছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সংসদের মাননীয় হুইপ আসাদুল হাবিব দুলুকে, তিনি আমাদের সবার জন্য নাটোরের কাঁচাগোল্লা নিয়ে এসেছেন এবং আমাদের সবাইকে দিয়েছেন। আবার পরের দিন সকালবেলা বলছেন পার্লামেন্টে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, পার্লামেন্টে আমাদেরকে কণ্ঠরোধ করছে, আপনাকে দেখে নিব। আবার আরেকজনে বলছে যে এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, উচ্ছেদ করতে হবে। অর্থাৎ এই যে সকালে এক রকমের বক্তব্য, বিকালে এক রকমের বক্তব্য, পার্লামেন্টের ভেতরে এক বক্তব্য, রাস্তায় আর এক ধরনের বক্তব্য, এবং এর ভেতর থেকে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। মিডিয়ার একটা অংশের মধ্যে অসুস্থ একটা প্রতিযোগিতা, ভিউ ব্যবসা। আমি অনেক জায়গায় 2-1জনকে বলেছি, রাজ্যকে ভাই খেয়াল করে দেখবেন যে তারা খোঁজে যে এই গেস্টের সঙ্গে গন্ডগোল আছে কার, ঝগড়া হইতে পারে কার, আরেকজন গেস্ট খুঁজে বের করে, তারপরে 2জনকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে একটা প্রশ্ন নিয়ে একটা ক্যাচার লাগাই দিল, 2জন ঝগড়াঝাটি করলো, ওইটা কেটে পরে রিল বানিয়ে চলে। ঠিক একটা মিডিয়ার কেবলমাত্র এই ব্যবসাটাই কি তার মুখ্য? মানে কার সঙ্গে কার লাগবে, কার সাথে কার লাগবে, এইভাবে সিলেক্ট করা হয়, এইভাবে খুঁজে বের করা হয় যে অমুকের সাথে লাগবে কার, তার। কিন্তু এর মধ্যে আবার দেখবেন মোটামুটি শান্ত যারা হয়তো ঝগড়া করতে চায় না, তাদের আবার আলোচনা আগ্রহী না আর কি, তাদেরকে নিয়ে আসার অন্যদেরকে। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশের মিডিয়ার একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে, সে কমিটেড কার প্রতি? সে তার পাঠক এবং দর্শকের প্রতি কমিটেড। কিন্তু আমার এখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের কমিটমেন্টগুলো মূলত সরকারের প্রতি,
পুলিশের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চাপের মধ্যে থেকে কাজ করে এই কথাগুলো বলে? আপনি দেখেন পৃথিবীর কোথাও কি এটা পাবেন যে আজকে সকালবেলায় একটা গণমাধ্যম তার অনলাইনে একটা নিউজ দিল, 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে সেটি চেঞ্জ করে বলল যে এটা সঠিক না, কিন্তু ওই যে ভুল নিউজটা 8 ঘন্টা থাকলো তার জন্য সরি বলার কোনো ঘটনা কি আমাদের এখানে আছে? অথচ পৃথিবীর বহু জায়গায় শুধুমাত্র এই ভুল নিউজ দেওয়ার কারণে একেবারে চূড়ান্ত পজিশনে যারা থাকেন তাদের পদত্যাগ করার ঘটনা ঘটে না? অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে চলে যান, তিনি ভুল তথ্য দিয়েছেন। আমাদের এখানে একেবারে দিচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা পরে কার্ডটা সরিয়ে নিচ্ছে, এবং সে বলছেও না যে এই সংক্রান্ত একটি কার্ড আমাদের অনলাইনে বা আমাদের স্ক্রলে আমরা 2 ঘন্টা ধরে প্রচার করেছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি, সেটিও বলছে না। আমি যেটা মনে করি, স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে যা খুশি তাই করতে পারবো না, এই ধরনের একটা ব্যবস্থার নাম হলো স্বাধীনতা। শরীফ ভাই, আপনার কাছে আবারও আসতে চাই। শরীফ ভাইও বলছিলেন, আপনিও বলছিলেন, আজকে আপনারা দুজনেই টকশো নিয়ে কথা বলছেন। হঠাৎ করে টকশো নিয়ে কি হলো আপনাদের মধ্যে? একটা কারণ আছে, কারণ শরীফ ভাই যে কথাগুলো বলছে সেগুলো তো আমি কিছু অ্যাড করব। উনি যেটা বলছে তো ঠিকই আছে, ইনফ্যাক্ট আমার জন্য বলার কিছু নাই। এই যে ফটোকার্ড বিষয়টা আপনি আনলেন, আপনি লক্ষ্য করে দেখবেন, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় ফটোকার্ড করলো কেউ, উনি এটা বলছেন, ইফ ইট ইজ ফলস, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলা হবে না, এটা ছাড়ছে কে তাকে ধরা হবে। আমি কি বুঝাইতে পারতেছি শরীফ ভাই? কিন্তু যদি শরীফ ভাইয়ের নামে কেউ ছাড়ে, তাহলে শরীফ ভাইয়ের জিজ্ঞাসাবাদ করবে কেন? আপনি প্রথম রুটে যাবেন, ফটোকার্ডটা যার ইয়েতে পাবেন, যার আইডিতে পাবেন, সেই আইডি মোতাবেক তাকে সার্চ করবেন, তারপরে তাকে ধরবেন। আর ফটোকার্ড মানে হইল বানানো, যে কোথায় কোন কথা বলছি তার আলোকে। তো এটা যদি হেরফের হয়, সেটার দায় ফটোকার্ড যে বানায় তার। আপনি তো পাহারা দিতে পারবেন না, আপনার কাছে তো টেকনোলজিটা নাই। আপনি যদি ধরেন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা ফটোকার্ড দেয়, প্রধানমন্ত্রীকে কেউ জিজ্ঞাসাবাদ করবে? নো। দিছে কে, কার আইডির থেকে? একইভাবে আপনার প্রতিটা নাগরিককে ভাবা উচিত যে মিস্টার এক্স এর নামে দিছে বলেই আপনি সুবিধা পাইয়া তারে নিয়ে গেলেন, তারে জিজ্ঞাসাবাদ কেন? আগে দিবেন কোন আইডির থেকে আসছে, কারণ এখানে ইমেল ব্যবহার করা হয়, ফোন নাম্বার ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়। আমি এত বুঝি না টেকনোলজিটা, বাট এইটা বিবেচনায় নেওয়া উচিত। কি বলেন শরীফ ভাই আপনি? অফকোর্স আপনি ভাবতে হবে না যে কোন আইডির থেকে দিছে। আপনি তো আমার নামে দিল বা ওনার নামে দিল বলেই যে উনি দায়ী তা তো না। তাইলে পরে তো এমপির নামে দিলে এমপি দায়ী হয়ে যাবে। যার জন্য একজন একটা কথা বলছিল যে কেউ যদি আপনার বাসায় পার্সেল দিয়ে একটা রিভলভার পাঠায় আর আপনাকে গ্রেপ্তার করে, ইট ইজ রং, কারণ যে পাঠাইছে সেটা আমার অ্যাড্রেসে পাঠাইছে, আমি কি করব? একটা কথার কথা দিচ্ছি। সুতরাং এগুলোকে ভেরিফাই করতে হবে। এই যে ফটোকার্ড বিষয়টা আপনাকে মারাত্মকভাবে ভেরিফাই করতে হবে যে এটা কারা ছাড়ে, কোত্থেকে ছাড়ে। এরপরে আসেন, এই যে বললো যে টকশোতে এসে অনেক কথা বলা, ওই যে লাগায় দেয় ফটো। ইয়েস, আপনি টকশোতে দেখবেন সরকার পক্ষের লোকও আসে, সরকারি দলের সমর্থক আসে, বিরোধী দলের সমর্থকরাও আসে। এখন সরকারি দলের সমর্থক এসে যখন টকশোতে কথা বলে, সে এমন অনেকগুলা ডেটা দিয়ে ফেলায়, কিংবা আমরা একটা কথা বলতে গেলে সে এমনভাবে ডিনাই করে, ওইটা চ্যালেঞ্জ করলে দেখা গেল যে তার অ্যাডভান্টেজ এত বেশি, সে যা খুশি তাই করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ সে যে অ্যাটিটিউড তার নানানটা দেখাইতে পারে। আমরা কিন্তু সেটা দেখাইতে পারি না। সেখানেও বোঝা উচিত যে সরকার পক্ষের লোকটা যে সেখানে আলোচনা করলো, ইফ ইট ইজ ডিসইনফরমেশন রিলেটিং, রং ইনফরমেশন রিলেটিং যদি হয়, সেটার জন্য তাকে বলা উচিত যে এই সমস্ত তথ্য তোমরা দিতে যাও কেন। সুতরাং এই যে আমরা যেটা ফটো কার্ড দেওয়া, এটা আমি বারবার বলি, কারণ অনেকের নামে এইরকম আছে। ইভেন আমিও দেখছি আমার নামে আছে। আমি অলরেডি কাগজ টাগজ রেডি করছি যে আমি থানায় জানাবো। আপনার নামেও আছে? হ্যাঁ। এই যে তাহলে আপনাকে ধরতে হবে কার নামে, কোন আইডির থেকে আসে। আইডিটা তো মেইন। আপনার আইডির থেকে আপনি দিচ্ছেন একটা টেক্সট, সেজন্য আপনাকে ধরা হবে। আর আমাদের যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে আমরা এই যে টকশোতে কথা বলতেছি, আপনি মাঝখান দিয়ে 2 লাইন নিয়ে আপনি ফটো কাট করে দেন টেক্সট লেখা, এটাও অফেন্স। তাইলে আপনাকে মিলাইতে হবে কোন থেকে আনছো, উনি কোন শোতে বলছে, ওই শোতে কে ছিল, শরীফ আর রাজ্জাকি, পুরো এপিসোডটা আনো, আমরা শুনি।
তারপরে আসবেন। এই যে জিনিসগুলা, এইগুলা বইলেই আপনারা দিস ওয়ে দ্যাট ওয়ে, আপনার বিরুদ্ধে কেউ যদি দমন নীতি করতে চান আপনারা দমন করতে পারেন। একবার ভাববেন, মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি কেউ ফেক আইডি তার অন্য কোনো আইডির থেকে যখন ফটো কার্ড বানায়, সেটার জন্য যখন মন্ত্রী এমপির জিজ্ঞাসাবাদ করা হয় না, মূল আইডি হোল্ডারের কাছে যায়, একইভাবে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যখনই মনে হবে যেটা ফেক আইডি কিংবা ফটো কার্ড যেটা রাষ্ট্রবিরোধী হয়েছে বা খারাপ হয়েছে, আপনি আইডিটা কার নামে সেখানে খুঁজে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এটাই নিয়ম। তাইলে পরে অটোমেটিক বন্ধ হবে। আর যদি আপনি ওইভাবে না গিয়ে আপনি মনে করেন যে সরকারের বিরোধী একটা বক্তব্য হয়ে গেছে, সুতরাং তাকে ধরো, এটা হবে রং ডিসিশন। এটা আপনার জন্য পরিস্থিতি আরও খারাপ করবে সময়ের ব্যবধানে। সুতরাং ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রকৃত ক্রিমিনালকে খুঁজে বের করেন, ফটো কার্ড যারা করে তাদেরকে বের করে আপনারা তাদের বিচার করেন। এখন আপনি যদি মনে করেন যে আমার টকশোতে সরকার কোনো বিষয়ে গাত্র দেওয়া হয়ে যেতে পারে, এখন যদি মনে করেন তাদেরই কোনো বট বাহিনী একটা ফেক একটা আইডি বানাইয়া সেখানে একটা ফটো কার্ড ঢুকাইয়া দেয়, আর সেটার জন্য যদি আপনি আমাকে চার্জ করতে আসেন, দ্যাট শুড বি এ রং ডিসিশন। বট বাহিনী কি? বট বাহিনী শুনি নানান জনে বলে যে বট বাহিনী বিভিন্ন এরা প্ল্যান করে সংঘবদ্ধ হয়ে কাজ করে। সব দলেই থাকে বট বাহিনী? হ্যাঁ, সব জড়িত থাকার এই জায়গাটা আমার আবার একটু ভিন্ন আছে, যুক্ত করার আছে আর কি। আপনি ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে, একটা কোথাও জায়গায় চুরি হলো, চুরির মালামাল আপনি আমার কাছে পেলেন, আমি ডিরেক্ট এটি করিনি, আমিও কিন্তু আইনত অভিযুক্ত হব। আপনি সোশ্যাল মিডিয়া এটা ইউজ করছেন, কোনটা পোস্ট করা যাবে কোনটা যাবে না মিনিমাম এই ধারণাটুকু আমাদের অনেকের আছে। আপনার একটা ভালো কথা আমি এটি প্রচার করছি না, কিন্তু আপনার পরিবার সম্পর্কে একটা কুৎসা, এটি আমি খুব উৎসাহ সহকারে প্রচার করছি। আমার যে মোটিভটা, এই মোটিভটা কিন্তু ভালো না। এখন আপনি যদি বলেন যে আপনি যেহেতু তৈরি করেন নাই, আপনি কেবলমাত্র প্রচার করেছেন, আমি অনেক কিছুই জানি, কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে আমি করছি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমি এই জায়গাটায় মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের একটা বড় দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। এই কাজগুলো যারা করছে প্রত্যেকেরই আপনি কোনো না কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, যে তৈরি করছে তারও আছে, যে প্রচার করছে তারও আছে, এবং এর পেছনে একটা রাজনীতি আছে। আমাদের এই কাজটা করা উচিত। একজন রাজনীতিবিদের আমি 1000টা সমালোচনা করতে পারি, জামাতের আমির আমি তার 50টা সমালোচনা করতে পারি, কিন্তু আমি তার পরিবারের কোনো একজন সদস্য সম্পর্কে আমি একটা বাজে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, এই অধিকার আমার নাই। এবং এটি যদি করা হয়, আপনি যদি সেটাকে মত প্রকাশের স্বাধীনতা আটকে দিচ্ছে এই কথা বলেন, এটি অন্যায়। একইভাবে এটি যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হয়, এটা অন্য কোনো পলিটিশিয়ানের ক্ষেত্রেও হয়। আমাদের এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমাদের পলিটিশিয়ানদের কোনো পরিবারের কেউ থাকতে পারবে না, নারীর সদস্য থাকতে পারবে না, থাকলেই তাকে নানাভাবে এইভাবে উপস্থাপন করা এবং এমন এমন শব্দ ব্যবহার করা হয়, এবং সেগুলো দেখেছেন সভা সমাবেশে ঘনিষ্ঠ বন্ধুরা পর্যন্ত যে সমস্ত শব্দ উচ্চারণ করতে অস্বস্তি বোধ করে, সেই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সভা সমাবেশে অহরহ বলা হচ্ছে, কমেন্টে লেখা হচ্ছে। আমরা সম্ভবত এই জায়গাটা আমাদের একটা বড় অধঃপতন ঘটেছে। এটি শুধুমাত্র XYZ একটা দল, দুটো দলকে আপনি এটার জন্য অভিযুক্ত করতে পারবেন না, সামগ্রিকভাবে একটা অধঃপতন ঘটেছে। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য ফরাসি বিপ্লব কেবলমাত্র রাজনৈতিক পট পরিবর্তন করতে ভূমিকা রাখেনি, সেখানকার মানুষকে নাগরিক বানিয়েছিল, সেখানকার মানুষকে কতগুলো রাজনৈতিক চেতনা দিয়েছিল। কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের এখানে পরিবর্তন মানে হলো এক দল পালিয়ে গেছে আর এক দল এসে আমরা স্টিয়ারিংয়ে বসেছি। জি, স্টিয়ারিংয়ে বসার কথা যখন আপনি বললেন, তখন আজকে ইউ পর্যবেক্ষণ প্রধান তিনি আজকে বলেছেন যে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। আমি রাজ্জাকিকেই বলছি, এর আগে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, একাধিক দলের থেকে শুনেছি যে নির্বাচনে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজকে বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এখন আমার কাছে কি ইউর রিপোর্টটাই মডেল? সেইটি আমি আপনার কাছে জানতে চাই। আসলে যদি ওইটা মডেল হয়, দেখেন এইটা যদি আপনি ধরে নেন যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই কথাটা বললে কাদের পক্ষে যায়, কারা খুশি হবে? ফর এক্সাম্পল, এখন যারা পার্লামেন্টে আছে, কথার কথা, বিশেষ করে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দল, এটা তো পজিটিভ একটা রিপোর্ট তাদের পক্ষে, এই ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলে। আচ্ছা, আবার এদের রিপোর্টটা নিয়ে যদি আমি বলি, কতজন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্ট দিছে না, এই যে জুলাই আন্দোলনে, এগুলো তো ওই সরকারের সময় সরকারিভাবে হত্যা করা হয়েছে,
সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। জাতিসংঘ সব জানে কিনা। বিষয়টা হচ্ছে আমাদের স্বচ্ছতা নাই। কেন স্বচ্ছতা নাই? যেমন ধরেন আপনি, জামাত তার জীবনে সর্বোচ্চ 3টা সিট পাইছে আমি জানি, ওই একক নির্বাচনে। তারপরে কিন্তু এই জামাতরে স্বাধীনতা বিরোধী শক্তি 55 বছর ধরে বলছি, কিন্তু আমরা বিচার করতে পারি নাই কেন? আমি কথার কথা বলছি। কিন্তু সেই জামাত আজকে আস্তে 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 68টা সিট নিল, 68টা আসন পাইছে, 31% নাকি ভোট দিছে। আবার তাদেরকে আমি নির্মূল করতে চাই, তাহলে কি এই যে 31% ভোট পাইলো, এটা কি জিনিস? অনেক প্রশ্ন আসে তো। কাজে আপনি এই যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, যে রিপোর্টটা যে তারা দিছে, এটা আমি তো চ্যালেঞ্জ করতে পারি না। কেননা আপনি গণভোট 2বার গণছেন, আপনার কি মনে আছে? একবার গণলেন 12 তারিখ, 13 তারিখ আপনি একটা গেজেট দিলেন। তারপরে 7 দিন পর আবার একটা গণনা হইলো, 10 লাখ ভোট বাতিল হয়েছে। তো সেদিন যে গুনলেন তখন কোথায় ছিল? আর একটা প্রজ্ঞাপন জারি করলেন। এই যে 2টা প্রজ্ঞাপন জারি করলো, এই 2টা প্রজ্ঞাপন জারি করা মানে 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো। আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। কাজে আমি ওই রিপোর্টটায় যে আমি খুব খুশি হয়েছি সেটা না, এবং আমার কাছে আমি ঠিক বুঝি না। আমার কাছে মনে হয় সব জায়গায় বোধহয় একটা রাজনীতি থাকে। এখন এইটা এই এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয় না, তারাই অথরিটি হয়ে গেল। আমার দেশের ইলেকশন কমিশন আছে, সব কিছু আছে, সেখানে আমাদের নিজেদের ভিতরেই বিতর্ক আছে। সৈয়দ রেজওয়ানা বলছেন কি উগ্রবাদীরা যাতে মেইন স্ট্রিম আসতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে, বলছে তো, কথাগুলো তো আসছে। তো যদি আইসা থাকে তাহলে তো এই কথাগুলো থাকলে তো একটা কনফিউশন, একটা সন্দেহ থেকে যায়। বাট নির্বাচনী ফলাফল যা হয়েছে, আমরা ওই তিনি কোন কথার ভিত্তিতে আসলে তিনি বলেছেন? আমরা কেমনে বলবো সেটা? উনি তো বলছেন, উনি কিসের ভিত্তিতে বলছেন আমি কেমনে আজকে বলা বলবো? হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, তাহলে তিনি কেন এটাকে বলতে গিয়েছেন? এখন কোনটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আপনার কাছে ওইটা অথরিটি হলে কি আমার দেশে ইলেকশন হবে, অথরিটি তারে ধরবো? আবার যদি তাকে অথরিটি ধরি, তাহলে রেজওয়ানাটা কি হিসাবে বললো তাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আবার যারা গণভোট গণনা করে 10 লাখ বাতিল পাইলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আমি তো রাজি, হ্যাপি, ডু ইট। ইউএন মিশনের ইউএনের যে রিপোর্টটা, ওইটাই আপনি ইঞ্জিনিয়ারিং যদি না হয়ে থাকে 100 ভাগ। এই প্রশ্নটা আসতেছে কেন? এই যে প্রশ্নটা আসতেছে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই প্রশ্নটা আসলো কেন? ওনাকে বলতে বলছে কি এটা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয় নাই? ওনারা বলতে বললো কে? এটা কি বাংলাদেশ সরকার দাবি জানাইছে যে আমাদের নির্বাচন সম্পর্কে আপনি বলেন? মানে উনি বললো কেন? নাকি ওনাকে কেউ বলাইছে ইনফ্লুয়েন্স করে যে আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিব, সারা পৃথিবী তাকায় তাকায় দেখবে? এটা যারা বলছিলেন তারা দেওয়া হয়েছেন কিনা এটা আমরা জানি না। অবশ্য আমরা তো জানি না। তো সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন যে আজকে তারা প্রতিবেদন দিয়েছে, কেন আপনি দিবেন কেন? সেটা নিয়ে আমরা সাথে ডিবেট করব। আরেকটা হতে পারে, বলেন। আজকে যে নিউজগুলো আমরা দেখেছি, হয়তো কালকে এমনও হতে পারে যে এই যে মিডিয়াগুলো এই নিউজটা করেছে যে কালকে উনি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেনি। আমাদের এখানে এটা হচ্ছে, জি, এই নিউজগুলোই যারা করছে পরের দিন বলছে যে এই আলোচনাটা নাই। গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যে 1 বছরের সুবিধা, সেই সুবিধা সরকার 6 মাস করে দিয়েছে। এটা নিয়ে টকশো হয়েছে, কালকে আমরা একটা টকশোতে এটা নিয়েও কথাও বলেছি। আজকে এসে শুনলাম গতকালকে যারা নিউজটা করেছিল আজকে তারা বলছে সরকার সেই সিদ্ধান্ত, এরকমের কোনো সিদ্ধান্ত নেয়নি। তো ওই রিপোর্টারকে যদি আমি কাছে পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম যে গতকালকে তো তোমরা রিপোর্টটা করেছো, তো এই যে পরিবর্তনটা হলো, তুমি একটা ভুল তথ্য দিলা, এই একদিন পর্যন্ত এটি ছড়ালো বিভিন্ন জায়গায়, তো তুমি এটার জন্য সরি বলো। যতক্ষণ না পর্যন্ত এদের কাছ থেকে সরিটা আপনি বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা রেসপন্সিবল হবে না, দায়িত্বশীল হবে না। কারণ হচ্ছে শাস্তি আসলে কেন দেওয়া হয়? যাতে মানুষ মনে রাখে যে এই কাজটা করলে আমাকে আবার অর্থ অথবা শারীরিক দণ্ড হতে পারে, ওই ভয়টা তার মধ্যে যাতে কাজ করে। কার্ডের ক্ষেত্রে এটি, নির্বাচনে ভোটের ক্ষেত্রে রাজ্জাকির ভাইয়ের আজকে মেজাজটা সম্ভবত খুব গরম আছে আর কি। তিনি যাদের কথা বলছেন তারা কিন্তু তাদের মধ্যে মিট মীমাংসা কিন্তু খারাপ না। ওই যে বললাম যে তারা একসাথে লাড্ডু খাচ্ছেন, একসাথে ওই কাঁচাগোল্লা খাচ্ছেন। আবার কয়দিন আগে দেখলাম স্পিকার বলছেন যে হাঙ্গর নিয়ে এসেছি, তিমি নিয়ে এসেছি, দুপুরবেলায় সবাই একসাথে খাবো। অর্থাৎ তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এখানে এসে ঝগড়াঝাটি করি আর কি, উপরে উপরে একরকম, তলে তলে একরকম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি, আজকে 2 মাস পরে ওনার এই কথাটা কেন বলতে হচ্ছে? কেন বলছেন? সেই তো প্রশ্ন। এই রিপোর্টটা 2 মাস সময় লাগলো তাদেরকে তৈরি করার জন্য।
সেকেন্ড জায়গাটা হচ্ছে যে বাইরের থেকে যারা আসে সবাই এই রকমের কথাই বলে। আপনি কোনো অবজারভারের কাছ থেকে শুনবেন না যে প্রান্তে বিভিন্ন জায়গায়, এখানে নির্বাচন নিয়ে তো দুই পক্ষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের প্রশ্ন আছে। নির্বাচন থেকে দেশের ভোটারদের একটা বড় অংশ, রাজনৈতিক অংশ নির্বাচনের বাইরে ছিল, একটা বিরাট অংশ, অস্বীকার তো করবেন না। বাইরে থাকার জন্য গ্রাউন্ডটা তারা তৈরি করেছে, এটাও আমি স্বীকার করি, কিন্তু বাইরে তো ছিল, প্রশ্ন তো উঠেছে, দুই পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, যারা বিজয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে। আবার আপনি পার্লামেন্টে একটা রাজনৈতিক দল, সে পরাজিত হয়েছে, তাকে ঠকানো হয়েছে। 1986 সালের যে নির্বাচন হয়েছিল এরশাদের সময়, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পার্লামেন্টের বাইরে দক্ষিণ প্লাজায় তারা একটা অল্টারনেটিভ পার্লামেন্ট সেশন করেছিল এবং মালেক উকিলকে প্রতীকীভাবে স্পিকার নির্বাচিত করেছিল। আমি এখানে যে রাজনৈতিক দলটি পরাজিত হয়েছে বলছে, জাতীয় সংসদে তারা একটা নোটিশ পর্যন্ত দেয়নি। একটা দলকে আপনি নির্বাচনে হারিয়ে দিয়েছেন, তারা কি কথা করবে না? একটা মিছিল করেছে। বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে একটা মুরগি মারা গেল 5 বার মিছিল করে যে রাজনৈতিক দলগুলো, একটা কথাও বলছে না। এক, দ্বিতীয়ত রাজ্জাকি ভাই একজন আইনজীবী, আমার থেকে ভালো বুঝবেন। আমি যদি তার কাছে গিয়ে বলি যে রাজ্জাকি ভাই, আমার জাকির ভাই আমার একটা মুরগি মেরে ফেলেছে, আমি একটা মামলা করব, রাজ্জাকি ভাই জিজ্ঞেস করবেন যে কিভাবে মেরেছে, তার একটা গ্রাউন্ড বলতে হবে। আর এখানে আমি শুনছি অমুক অমুক নির্বাচনে কারচুপি করেছে। আরে বাবা, তোমাকে তো বলতে হবে যে কিভাবে কারচুপিটা করেছে। আপনি শুনেছেন কোথাও কারচুপি? শুনেছেন, কিন্তু কিভাবে কারচুপিটা হয়েছে এই সম্পর্কে পরিষ্কার কোনো বক্তব্য কি শুনেছেন? একটা নির্বাচন কারচুপি করার জন্য অনেকগুলি স্টেজ আছে। আপনি শেখ হাসিনা যেটা করতো, আগের রাতে ব্যালট বক্স ভরে রাখা, ডিসিদেরকে প্রভাব বিস্তার করতে বলা, আপনি ভোট কেন্দ্রে যেতে ভোটারদেরকে বাধা দেওয়া, তারপরে জাল ভোট দেওয়া, তারপরে হচ্ছে ভোটের ফলাফল উল্টে দেওয়া। তো এখানে আমি এখন পর্যন্ত শুনলাম না যে কারচুপিটা এইভাবে হয়েছে। সবাই বলছে কারচুপি হয়েছে, দুইজনে করেছে। তো দুইজনে কি কারচুপি করতে পারে? একটা সরকার, তার টিমের যারা ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছিলেন যে নতুন দলের অনেকে এমপি হবে, তারা মন্ত্রী হবে। এখন যদি আমি ধরে নিই যে ফলাফল আগের থেকে ঠিক করা ছিল, মজার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা কারো কাছে করছি না, এই প্রশ্নগুলো কোথাও উঠছে না। আপনি দেখছেন হ্যাঁ না ভোট প্রচার নিয়ে গত দুদিন ধরে যা হচ্ছে, শেষ একটা খাওয়া খাইয়ের যে একটা পর্ব চলে, সেই শেষ পর্বটা কি বাংলাদেশ ব্যাংকে দিয়ে টেলিফোন করিয়ে সারা জীবন ধরে গত 15 বছর ধরে সুশাসনের কথা বলছেন যে বদিউল আলম মজুমদার আর সুজন। এখন শুনছি যে এটাকে গণভোটটা তার জন্য একটা ঈদের উৎসব এনেছে। এখান থেকে 6 কোটি, সেখান থেকে 2.5 কোটি, সেখান থেকে 3 কোটি, যে ডিবেট করে সেও 20 লাখ টাকা নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকে দিয়ে আর একটা জায়গায় চাপ দিয়ে। মানে এটা হচ্ছে একটা মৌসুম। তো এই ঘটনাগুলো আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলেছে। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।